ওয়েলকাম। এসএলএসটি পার্সোনালিটি টেস্ট এবং ডেমো। পার্সোনালিটি টেস্টে যে প্রশ্নগুলো করা হয় সাধারণত আগের বিগত বছরগুলোতে বিভিন্ন প্রার্থীদের যে যে ধরনের প্রশ্নগুলো করেছে সেগুলো থেকে আমি আলোচনা করছি নিজের অভিজ্ঞতা এবং অন্যদের অভিজ্ঞতা থেকে। তো সমসাময়িক পরিস্থিতিতে দু তিনটি প্রশ্ন আছে খুব কমন জিজ্ঞাসা করতেই পারে, যেহেতু সামাজিক বিষয়। দেখুন, সমাজে বহুল প্রচলিত দুটো বিষয় আছে। এক হচ্ছে শিক্ষকদের বেতন, এটা নিয়ে আমি খুব আলোচনা করি বা আলোচনা শুনে থাকি। আর একটা আছে ছুটি। এই দুটো বিষয় নিয়ে আপনি একবার ভাবুন, আপনি একজন প্রার্থী, যে এই দুটো বিষয় নিয়ে আমি আমাদের আশেপাশে সাধারণ মানুষ কথা বলে কি বলে না। তারপরে আরো কিছু প্রশ্ন নিয়ে আমি চেষ্টা করব সময় হলে আজকে আলোচনা করতে। যে শিক্ষকদের বেতন নিয়ে কথা শুনতে হয়, ছুটি, এই বিষয় নিয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না সেটা বলতে। এই যে ধরুন একজন প্রার্থী আপনাকে বলছে, আচ্ছা শিক্ষকদের তো এখন সমাজে, বা আপনি একজন বেকার বা চাকরি প্রার্থী হিসেবে জানেন তো শিক্ষকতার বেতন তো অনেক বেশি, সবাই বলে থাকে বা আপনি শুনেছেন এটা, সেটা আপনার কি মনে হয়, কি উত্তর দেবেন? হ্যাঁ স্যার অনেক বেশি, না স্যার কম, না স্যার ডিএ বাকি, না স্যার ডিএ ঠিক আছে। দেখুন, দৃষ্টিভঙ্গি আমার একরকম আপনার একরকম থাকতে পারে। এখানে কি উত্তরটা দেবো? প্রথমত এখানে কি যে বিষয়টা আমার অন্তত মনে হয়েছে, আমি বারবার বলেছি আমার উত্তরটাকে টিউটোরিয়াল হিসেবে নেবেন না, আপনি নিজের চিন্তা ভাবনা দিয়ে ভেবে নিজের মতন করে দেবেন। যে শিক্ষকতা এমন একটি পেশা, শিক্ষক কি করে সমাজের সব স্তরে যারা সফল ব্যক্তি বা ব্যর্থ ব্যক্তি সমস্ত দায় শিক্ষক। অর্থাৎ একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন সরকারি কর্মচারী বা একজন অন্য যে কোনো পেশায় আছে, সব মানুষকেই কিন্তু তৈরির মূল কারিগর শিক্ষক বা শিক্ষিকা, তারাই তৈরি করছে। স্কুল লাইফ না পেরিয়ে একজন শিক্ষক হচ্ছে সেই মানুষটি, এই কথাটা অবশ্যই বলবার চেষ্টা করবেন, যে পিতামাতার বাইরে যদি কারোর সাফল্যে কেউ নিঃস্বার্থে খুশি হয়, তিনি হচ্ছেন শিক্ষক বা শিক্ষিকা। যাই হোক, পিতামাতার বাইরে নিঃস্বার্থভাবে একজন মানুষের, একজন শিশু, একজন কিশোরীর বা কিশোরের সাফল্যে কেউ যদি খুশি হয় নিঃস্বার্থভাবে, তিনি হচ্ছেন শিক্ষক, যার কোনো স্বার্থ নেই। এই শিক্ষকতায় যদি সামাজিক সম্মান এবং আর্থিক নিরাপত্তা না থাকে, তাহলে ভালো শিক্ষার্থীরা কিন্তু এই পেশার দিকে আকৃষ্ট হবে না। এই কারণেই স্বাধীন ভারতে এবং পরাধীন ভারতে যে কটা শিক্ষা কমিশন, সব শিক্ষা কমিশনই কি করেছে, শিক্ষকদের সাম্মানিক বা বেতন এবং পদমর্যাদা বৃদ্ধির কথা, তাদের সুযোগ সুবিধা দানের কথা কিন্তু প্রতিটা কমিশনই বলেছেন। কারণ একটাই, এই শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর। সমাজের যে কোনো পেশায়, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট থেকে শুরু করে নেতা, মন্ত্রী যারাই আসুক না কেন, তাদের তৈরি করার মূল কারিগর শিক্ষক। এই শিক্ষকদেরই যদি আর্থিক এবং অন্য নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ সুবিধা না থাকে, তাহলে ভালো মানের শিক্ষার্থীরা শিক্ষকতায় আকৃষ্ট হবে না। এবারে এই কারণে তাদের আর্থিক নিরাপত্তার দরকার আছে। এবং শিক্ষকতায় যদি ভালো ছাত্ররা আসে, আমি এইখানটা দেখুন, আমি নিজে কতটা যোগ্য জানি না, প্রয়োজনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরো বেশি ঝাড়াই বাছাই করা হোক, এমন ভাবে নিয়োগ করা হোক, আরো বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিয়োগ হোক, কিন্তু তাদের আর্থিক নিরাপত্তা বা অন্যান্য সুযোগ সুবিধা থাকা উচিত বলে আমি মনে করি। কারণ কি, এই যে কারণটা এবার আপনি আপনার মতন বলুন। এবার এখানে আমি এক্সপ্লেনেশন একটুখানি ব্যাখ্যায় আসছি। মূল বিষয়টা কি দেখুন, এটা তো ঠিক, যদি একজন ডাক্তার ভুল চিকিৎসা করে, কিছু রোগীর কিন্তু সমস্যা হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। একজন ইঞ্জিনিয়ার যদি ভুল পথে আসে, তার দ্বারা দুটো ব্রিজ তৈরি, সেই ব্রিজ ভেঙে মানুষের ক্ষতি হতে পারে। কিন্তু একটা শিক্ষক যদি অযোগ্য হন, তিনি যদি 30 বছর একটা শিক্ষক চাকরি করেন, তার হাত দিয়ে অন্তত 30টা ব্যাচ মাধ্যমিক পাস করে যাবে, তা 30টা জেনারেশনকে তিনি ভুল শেখাবেন, ক্ষতি করবেন। তাহলে শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু যোগ্য থেকে যোগ্যতম ব্যক্তিদেরই সুযোগ পাওয়া উচিত। এবার যদি আর্থিক নিরাপত্তা দেখুন না থাকে, তাহলে ভালো ছেলে মেয়েরা তো অন্য পেশায় যাবে। যদি মধ্যমেধা, নিম্ন মেধার শিক্ষার্থীরা যদি বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা কম থাকে, তাহলে কি হতে পারে, সাধারণত যারা একটু ক্রিম ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়েরা শিক্ষকতা আসবে না। তাহলে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মচারী, নেতা, মন্ত্রী যাই বলুন, সবকিছু তৈরির, আপনি আমি যেই হই না কেন, শিক্ষকরাই আমাদেরকে কিন্তু তৈরি করেছেন। আপনি যতই অপছন্দ করি না কেন, তাহলে সেই জায়গাটা, এবং যারা ওখানে আমার ইন্টারভিউ নিচ্ছে, তারাও কিন্তু বেশিরভাগ জনাই কিন্তু শিক্ষক, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের। এই জিনিসটা মাথায় রাখবেন, যে সমাজ যাই বলুক না কেন,
শিক্ষকদের পদমর্যাদার ব্যাপারে কিন্তু আমি সম্মান প্রদর্শন করব। এই কটা কথাই আপনি বলবেন তা কিন্তু না, আমি বারবার বলি আপনার মতন করে নিজের চিন্তা ভাবনাকে গুছিয়ে মিশিয়ে বলুন। এই প্রশ্নটা মুখোমুখি কিন্তু হতে পারে। আর একটা খুব সমালোচিত বর্তমানে ছুটি ছুটি ছুটি, হয়তো আপনিও করেন, আমিও করি। স্কুল সারা বছরই বোধ হয় ছুটি ছুটি ছুটি। এইটা যদি, আচ্ছা বিদ্যালয়ে পঠন পাঠন নিয়ে এখন একটা সমালোচনা উঠছে, প্রচুর ছুটি, আপনিও হয়তো জানেন। এক্ষেত্রে আপনার মতামত কি? আপনি কি সমর্থন করেন? এবার আসেন, আপনি কি উত্তর দেবেন? যে স্যার বিদ্যালয়ে বর্তমানে যে ছুটির কাঠামোটি আমি যতটুকু জানি, কারণ আপনি তো যদি ডেপুটেড বলতে কি বলছি, ইন সার্ভিস হন, তাহলে আপনি শিক্ষকতার সাথে আছেন, আপনি জানেন। যদি ইন সার্ভিস না হন সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি যতটুকু জানি, কারণ আপনি স্কুলের ভিতরে যতই আপনি বাইরে থেকে, আমি যতটুকু জানি কি আছে, স্কুলে বর্তমানে সরকারি নির্ধারিত ছুটি হচ্ছে 65 প্লাস 52 হচ্ছে সানডে। তাহলে কত হচ্ছে? 117 সম্ভবত যোগ করলে হচ্ছে 117 দিন পঠন পাঠন বন্ধ থাকে। তাহলে বছরে দিন কদিন? 365। 365 থেকে আপনি 117 বিয়োগ দিন কত থাকে? 7 আছে 15, 8 হলে হাতে থাকছে 1, দেখুন 248 দিন। আমরা যদি বিভিন্ন শিক্ষা কমিশনের রিপোর্ট দেখি, তারা প্রত্যেকে প্রায় 200 থেকে 210 দিন পঠন পাঠন চালু করার কথা বলেছে বছরে, কিন্তু 248 দিন অলরেডি হয়। এবারে এখানে 248 দিন ক্লাস হয় না, তার মাঝখানে বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা অন্যান্য কার্যাবলীর জন্য প্রায় 30 দিন অন্তত কর্মদিবস নষ্ট হয়। নষ্ট হওয়া বলবো না, অন্য কাজে লাগে পঠন পাঠনের বাইরে, তাহলে 318 বা 210 দিন। আমাদের যে বিভিন্ন কমিশন, যারা বিশিষ্ট ব্যক্তি, যারা শিক্ষা বিষয়ে অভিজ্ঞ পারদর্শী, তারা যে সুপারিশ করেছেন অন্তত 200 থেকে 210 দিন পঠন পাঠন চালু রাখা উচিত, সেটা কিন্তু বর্তমানে চালু আছে। এবং আমাদের যে শিক্ষার অধিকার আইন বা অন্যান্য ক্ষেত্রেও যা বলেছে সেই অনুযায়ী চলছে। এবারে আমরা যদি অন্যান্য জায়গার সাথে তুলনা করি, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় 65 দিন ছুটি না থাকলেও 52টা শনিবার অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সরকারি অফিস, সব অফিস না হলেও ছুটি থাকে। আমি এই বিতর্কে যাবো না, এটা আমি আপনাদের জানার জন্য বলছি, সেটা আমাদের নেই। কিন্তু এখানে একটা বলুন, অনেক সময় প্রাকৃতিক কারণে, যেমন অতিরিক্ত গরম বা অন্যান্য কারণে ছুটি দিতে বাধ্য হতে হয় সরকারি, সেক্ষেত্রে আমি বিরোধিতা করতে পারি না শিক্ষার্থীদের সাথে। তবে বর্তমানে অনেক বিকল্প পথ এসছে, সেটা অনলাইন পদ্ধতিতে শিক্ষাদান হোক, বা কিছু স্পেশাল রেমিডিয়াল ক্লাস হোক, অথবা মর্নিং স্কুল হোক, এই ধরনের বিকল্প কিছু ব্যবস্থা করে পঠন পাঠনের যে ঘাটতি সেটা পূরণ করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। আমাকে বিকল্প বলেছে, তাহলে আমি ছুটি, যে না ছুটি বলতে আমি যতটুকু জানি বর্তমানে 65 দিন সরকারি নিয়মে বিদ্যালয়ে সমস্ত ছুটি মিলে বন্ধ থাকে সারা বছরে 65। এই যে বিভিন্ন সময় ছুটি ঘোষণা হয়, সেই ছুটি কিন্তু 65-র বাইরে হয় না, একমাত্র স্পেশাল এনআই একটা হলে সেটা হয়। ঠিক আছে, 65 দিন, 52টা হচ্ছে রবিবার সাধারণত, এইটা ছুটি থাকে। কিন্তু আমাদের শিক্ষা কমিশন গুলো যেটা বলেছে, দেখবেন আপনারা পড়েছেন এডুকেশনে বা বিএডে, 200 থেকে 210 দিন মোটামুটি সবাই বলেছে, সর্বোচ্চ 220 দিন, তার বেশির কথা কোনো কমিশনে বলেনি। তাহলে সেটাকে মেনটেন করে তো ঠিকঠাকই আছে। কিন্তু এখন যেহেতু বিকল্প বিভিন্ন পদ্ধতি এসছে, কি কি বিকল্প পদ্ধতি এসছে? অনলাইন বিভিন্ন অ্যাপ এসছে, অনলাইনের মাধ্যমে গরমের ছুটির সময় শিক্ষকরা চাইলে পড়াতে পারে, স্পেশাল রিমিডিয়াল ক্লাস নেওয়া যেতে পারে। এই ধরনের বিকল্প পদ্ধতিকে আমি সমর্থন করি। তবে হ্যাঁ, শিক্ষার স্বার্থে যদি সরকার বা প্রশাসন বা সিস্টেম মনে করে যে ছুটি কমিয়ে বিদ্যালয়ের পঠন পাঠনকে আরো বাড়ানো প্রয়োজন, সেক্ষেত্রেও আমি তার সাথে সহমত পোষণ করি। কিন্তু যে ধারণাটি বর্তমানে প্রচলিত তা যে সম্পূর্ণ সত্যি, তা কিন্তু আমার মনে হয় না। ঠিক আছে, এই দুটো বিষয় কিন্তু খুব কারেন্ট ইস্যু বলে আমি মনে হলো, বলা যায় না এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসতে পারে। দেখুন, আমার সাথে আপনি দ্বিমত হতে পারেন, ত্রিমতও হতে পারেন, কেউ হতেই পারেন, আমার সমালোচনাও করতে পারেন কথাগুলো নিয়ে, আমি জানি। কিন্তু যেটা বাস্তব, আপনি যদি প্রশ্নটার সম্মুখীন হন তখন আপনি কি উত্তর দেবেন, এর জন্য বলা। আর একটা প্রশ্ন আজকে আলোচনা করব, আপনি এডুকেশন নিয়ে বলছি প্রথমে, তারপর অন্য সাবজেক্টের ক্ষেত্রে একই। এই প্রশ্নটার মুখোমুখি অনেকেই হতে হয়েছে, আপনি এই সাবজেক্টটাই কেন চুজ করলেন, আপনি এডুকেশন বিষয়টি চুজ কেন করলেন? এক্ষেত্রে আবার দুটো অপশন আছে, অনেকে আছে বাংলা ইতিহাস বা অন্য সাবজেক্ট থেকে এসে এডুকেশন নিয়েছেন, আছে তো এমএড করে বিএড করে, তাদের জন্য উত্তরটা পরে আসছি। তাহলে আপনি এডুকেশনের একজন ছাত্র, আপনি কেন এই বিষয়টা চুজ করলেন, আপনি কি উত্তর দেবেন? ভালো লাগে? হ্যাঁ অবশ্যই, এটাই তো মেন উত্তর, যে এই বিষয়টি আমি ক্লাস 11-এ যখন পড়েছি তখন থেকে আমার সাবজেক্টের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমি অবশ্যই
কৃতজ্ঞতা জানাবো বা অবশ্যই যার কথা বলবো আমার একাদশ শ্রেণীতে বিদ্যালয়ের যিনি শিক্ষক ছিলেন অমুক স্যার বা ম্যাডাম, তিনি আমাকে যেভাবে প্রভাবিত করেছেন বা এই সাবজেক্টের প্রতি আমাকে একটা প্রেরণা সঞ্চার করেছেন, আমি এই বিষয়ের প্রতি আগ্রহী হয়েছি। তারপরে যখন অনার্সে বা মাস্টার ডিগ্রিতে আমি এই সাবজেক্টটি পড়েছি, তখন দেখেছি অন্যান্য বিষয়ের থেকে আমার মনে হয়েছে এই সাবজেক্ট একজন শিক্ষার্থীকে জানার জন্য, একজন মানুষকে জানার জন্য, সমগ্র শিক্ষা ব্যবস্থাকে বুঝবার জন্য এর চেয়ে ভালো আমার কাছে আর কিছু মনে হয়নি। শিক্ষার্থীর চাহিদা বলুন, এবং এমন একটি বিষয় এডুকেশন যেখানে সাইকোলজি থেকে শুরু করে সোসিওলজি থেকে শুরু করে আমি শিক্ষার ইতিহাস সমস্ত কিছু একসাথে পেয়েছি, আমি তাই এই বিষয়টিকে আর হাতছাড়া করতে চাই না। আমার ভালো লাগা ভালোবাসা এই সাবজেক্টটি। এবার অন্য সাবজেক্ট থেকে যারা এসেছেন, যে আমি ইতিহাসে বা অন্য সাবজেক্টের ছিলাম, যখন আমি বিএড পড়লাম প্রথম থেকে আমার শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের জানার প্রতি আমার একটা খুব আগ্রহ ছিল, শিক্ষকতা করব এটা আমার ছোটবেলার থেকে স্বপ্ন ছিল। এবার যখন আমি এডুকেশন বিষয়টি পড়লাম বিএডে, তখনই আমার সেই স্যারদের ক্লাস এবং অন্যান্য বই পড়ে আমার খুব আগ্রহ সৃষ্টি হলো, ভালো লাগলো। যেহেতু আমি একটি সাবজেক্টের ছিলাম এতদিন, সেখানে হয়তো সেই বিষয়ে জ্ঞান অর্জন করছিলাম, শিক্ষকতা করতেই পারতাম, কিন্তু যখন আমি এডুকেশন বিষয়টায় ঢুকলাম, তখন দেখছি শিক্ষার্থীকে সরাসরি আমি জানতে পারছি, তার কি চাহিদা, তার কি আগ্রহ, কোন বয়সে কাদের কিভাবে পড়ানো যাবে। আমি শুধুমাত্র একটি 10 মাস বা 2 বছরের কোর্সের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমার মনে হলো এই সাবজেক্টে যদি কোনো উচ্চশিক্ষা করা যায়, তখন আমি এমএ ইন এডুকেশন করলাম বা এমএড করলাম, আমি আরো বেশি জানতে পারলাম। সেই সময় আমি আমার নিজের সাবজেক্টের প্রতি শ্রদ্ধা রেখেও এই বিষয়ের প্রতি কিন্তু আমার একটা আগ্রহ তৈরি হলো এবং ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে। আমার খুব ভালো লাগে এবং আমি ভবিষ্যতে এই বিষয়টি নিয়েই কিছু করতে চাই, এই বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাই। হতে পারে এডুকেশনের ক্ষেত্রে হলো, যদি আপনি ইতিহাস, বাংলা, অন্য যে কোনো একটা বিষয়ের আপনি শিক্ষক পদের জন্য ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে কি উত্তর দেবেন? আপনার যে সাবজেক্টই হোক না কেন, যদি আপনি বাংলা বা ইংরাজি হন, তাহলে যে সাহিত্য আমার বরাবরই ভালো লাগে। আমি যখন 8, 9 বা এরকম একটা স্তরে পড়াশোনা করেছি, তখনই আমার কবিতা, বাংলা ব্যাকরণ বা সাহিত্য এগুলো ভালো লাগতো। তারপরে যত উঁচু ক্লাসে উঠেছি 11, 12-এ, স্যার ম্যাডামদের সেই বোঝানো দক্ষতা থেকে আমারও মনে হতো এই সাহিত্য সম্বন্ধে যদি আরো জানতে পারি, এইভাবে এগিয়ে যেতে পারেন। যদি ভূগোলের হন, ভূগোল এমন একটি বিষয় যা পৃথিবীকে, চারপাশের বিষয় থেকে শুরু করে খুব সহজে জানা যায়। ছোটবেলার থেকে আমার প্রকৃতি পরিবেশকে জানার খুব ইচ্ছা, আগ্রহ, মহাব্রহ্মাণ্ডকে জানার খুব আগ্রহ। আপনার যেটা স্পেশাল পেপার থাকবে সেই অনুযায়ী বলুন, সেই থেকেই আমার টান। একজন শিক্ষক শিক্ষিকার কিন্তু অবদানটা আপনি পারলে এখানে স্বীকার করবেন, সেটা মাধ্যমিক স্তরে উচ্চ মাধ্যমিক স্তরের হোক। তার আগ্রহে আমার আরো আগ্রহ সৃষ্টি, আমি অনার্স নিই, এইভাবে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন। এই প্রশ্নটা কিন্তু অনেককেই করে, আপনি এত সাবজেক্টের থেকে এই সাবজেক্টটাই বেছে নিলেন কেন? আজকে এই 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রোজ বলি, হাজারবার স্বীকার করে আমার বহু ভুল ত্রুটি সমালোচনা আছে, আপনারা নিশ্চয়ই কমেন্টে সেটা জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।